জাদু নীল আপেল বাড়ি। মা টিয়া, আমি একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো। না মা, আমিও যাব তোমার সাথে। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি যাব মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। মারে দেখ, বাইরে কেমন রোদ পড়েছে। এই রোদের মধ্যে বাইরে গিয়ে তুই কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক। তাছাড়া আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নেই। যদি দোকানে গিয়ে কিছু চেয়ে বসলি, কি করে কিনে দেব? আমাকে কিছু কিনে দিতে হবে না মা, আমাকে শুধু তোমার সাথে নিয়ে যাও। ঘরে বসে থাকতে যে আমার একদমই ভালো লাগছে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমাকে ঘুরতেও নিয়ে যাও না মা, তোমাকে আমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে আবার কিনে দেওয়ার জন্য বায়না ধরবি না। তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায়। শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল, টিয়া তখন পাশের দোকানের আপেলগুলো দেখছিল আর মাকে বলে, মা, এই যে দেখো, পাশের দোকানের আপেলগুলো কত সুন্দর। আপেলগুলো নিশ্চয়ই অনেক মজা হবে। কি লাল লাল, তাই না মা? তুমি আমাকে একটা আপেল কিনে দাও না মা। এই জন্যই তোকে আমি আমার সাথে আনতে চাইনি। আমি জানতাম তুই বাজারে আসলে কিছু না কিছু দেখে খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যা টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বাজার করে ফেলেছি রে মা। এখন আমি তোকে কি করে আপেল কিনে দেব বল? আর এই আপেলগুলো তো দেখছি ভাগিনী ভাবির। ভাগিনী ভাবি টাকা ছাড়া আমাকে একটা আপেলও দিবে না। এমনি আমার বাসা ভাড়াটা বাকি আছে। আর বলি দেখি বাকিতে দেয় কিনা। যদি দেয় তাহলেই কিনে দিব, না হলে কিন্তু অন্য দিন। ভাগিনী ভাবি, আপনার আপেলগুলো দেখতে খুব সুন্দর, নিশ্চয়ই খুব মজা হবে। আমাকে অল্প কিছু আপেল দিতে পারবেন? আমার মেয়ে যে আপনার দোকানের আপেল খাওয়ার জন্য বায়না ধরেছে। আমার হাতেও কোনো টাকা নেই। যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমি কিছু বাজার করে ফেলেছি। তাই বাকিতে যদি আমাকে কিছু আপেল দিতেন, পরে না হয় আমি আপনার টাকাটা দিয়ে দিব। এ কি বললি তুই শেফালি? বাকিতে আপেল দিব? আমি কোনো বাকিতে আপেল বিক্রি করি না। টাকা দে, তারপর আপেল দিব। আর তুই গত 2 মাস ধরে আমার বাড়িতে ফ্রি থাকছিস, বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিচ্ছিস না, আবার এখানে এসে বাকিতে আপেল চাচ্ছিস। লজ্জা করে না তোর? আগে আমার বাড়ি ভাড়াটা নিয়ে আয়। বাগিনী ভাবি, আপনি তো সবই জানেন। টিয়ার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা কত কষ্ট করে মা মেয়ে বেঁচে আছি। আমাকে একটু সময় দিন না ভাগিনী ভাবি। আমি 2 মাসের বাড়ি ভাড়াটা একবারই আপনাকে দিয়ে দিব। তোকে সময় দিব? একদমই না। তোকে সময় দিতে দিতে আজ 2 মাস হয়ে গেল, বাড়ি ভাড়াটা দিচ্ছিস না, এখন আবার বাকিতে এসে আপেল চাচ্ছিস। লজ্জা করে না তোর? তোরা আজকেই আমার বাসা ছেড়ে চলে যাবি। আমি ভালো ভাড়াটিয়া দেখে আমার বাড়িটা ভাড়া দিয়ে দিব। তারপর শেফালি শিয়ালিনী ও টিয়া বাঘিনীর কথা মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে। আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায়। মা, আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আজ আমার জন্য ভাগিনী কাকিমা তোমাকে কতগুলো কথা শোনালো। আমি আর আপেল খেতে চাইবো না মা। আপেল খেতে চেয়েছি বলেই ভাগিনী কাকিমা তোমাকে কতগুলো কথা শুনিয়েছে, তোমাকে বাড়ি থেকে বের করে দিল। তুই মন খারাপ করিস না রে মা। আমিও যে আর হাঁটতে পারছি না। আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে বাড়ি ভাড়াটা দিতে পারছি না রে মা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারে দুবেলা দুখাবার খেয়ে বেঁচে আছি। বাড়ি ভাড়াটা কোথা থেকে দেবো রে মা? এখানে তো আশেপাশে কোনো বাড়িঘরও দেখছি না। অনেক কষ্ট হচ্ছে তোর, তাই না মা? চল মা, আর একটু সামনে এগিয়ে দেখি কোনো বাড়ি খুঁজে পাই কিনা। মা, আমার জন্য তোমার কত কষ্ট হচ্ছে। আমি যে আর পারছি না মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। আর একটু ধৈর্য ধর রে মা, দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর ওপর ভরসা রাখ রে মা। মা দেখো না, গাছে একটা আপেলের মতো ফল ধরে আছে। চলো মা, গিয়ে দেখি তো। ফল খেতে মিষ্টি হলে সুস্বাদু হবে। আমাকে এই ফলটা পেড়ে দাও না মা। একই কাণ্ড,
লেবু গাছে দেখি আপেল ফল ধরে আছে। সবই আল্লাহ তাআলার ইচ্ছে। দেখ মা, লেবু গাছে আপেল ফল ধরে আছে। দাঁড়া, আমি এখনই তোকে আপেল ফলটি পেড়ে দিচ্ছি। ও মা, লেবু গাছে আপেল ফলটি দেখতে কি সুন্দর লাগছে, নিশ্চয়ই অনেক মজা হবে। মা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি আমাকে এই ফলটি পেড়ে দাও না মা। এরপর শেফা আপেল ফলটি ছুঁতেই আপেল ফল থেকে একটি পরী বেরিয়ে আসে। ও মা, এ কি? ফল থেকে তো দেখছি সুন্দর একটি পরী বেরিয়ে আসছে। তুমি আপেল ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন? আমি তোমাদের সব খুলে বলছি। একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম। পশুদের এই গ্রামটি দেখতে কত সুন্দর। আজ আমি সারাদিন গ্রামটি ঘুরে ঘুরে দেখব। আজ আমার খুব খুশি লাগছে এত সুন্দর বনে আসতে পেরে। আরে আরে, কি সুন্দর আপেল ফলের গাছ! এত সুন্দর আপেল ফলের গাছ তো কোথাও দেখিনি। আমার খুব খিদে লেগেছে। যাই, আমি বরং একটা আপেল ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। আরে আপেল ফল দেখতে যেমন সুন্দর, তেমনি খেতে অনেক সুস্বাদু ছিল। এরপর আমি আপেল খাওয়ার সময় একটি আপেল এক তান্ত্রিক বাবার মাথার উপর পড়ে যায়। আরে কে রে, এত বড় আপেলটা আমার মাথায় ঢিল দিল আমার ধ্যানটা নষ্ট করার জন্য। ও তুই পড়ি, তোর এত বড় সাহস, তুই আমার ধ্যানটা নষ্ট করার জন্য এটা মেরেছিস? না না তান্ত্রিক বাবা, আমি তো ইচ্ছে করে ঢিল মানিনি গো। আমি তো পরিরাজ্য থেকে এই বনে ঘুরতে এসেছি, আর আপেল খাওয়ার সময় একটি আপেল আপনার মাথার উপর পড়ে গেছে। আমি তো আপনাকে খেয়াল করিনি গো তান্ত্রিক বাবা। এরপর তান্ত্রিক বাবা আমার কথা বিশ্বাস করেন আর আমাকে সে লেবু গাছে আপেল ফল বানিয়ে দিয়ে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, আর কেউ যদি আপেল ফলটা ছোঁয় তাহলে আমি এই বন্দি দশা থেকে চিরতরে মুক্তি হব। আজ তোমাদের কারণে আমি মুক্ত হলাম। তোমাকে অনেক ধন্যবাদ শেফা। ও এই ব্যাপার, তাহলে তুমি এখনই পরিরাজ্যে চলে যাও, না হলে ওই দুষ্ট তান্ত্রিক তোমাকে আবারও বন্দি করতে পারে। তুমি অনেক ভালো শেফা। কিন্তু তুমি আর তোমার মেয়ে এই গভীর জঙ্গলে কি করছো? তারপর শেফা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পরীকে সব খুলে বলে। এটা ঠিক হয়নি, তোমাদের সাথে খুব খারাপ হয়েছে। তোমাদের এই কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাহলে আমি তোমাদেরকে উপহার দিতে চাই। এই নাও যাদের নীল আপেল বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব জিনিস পেয়ে যাবে। তোমরা যখন যেটা ইচ্ছে সেটা খেতে পারবে। তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমরা কখনো ভুলতে পারবো না। তোমাকেও অনেক ধন্যবাদ। তোমরা যদি আজ আমাকে সাহায্য না করতে, তাহলে আমি আজ এই বন্দি দশা থেকে মুক্তি হতে পারতাম না। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। দেখো না মা, আমাদের কত সুন্দর একটা বাড়ি হয়েছে, তাও আবার নীল আপেল বাড়ি। এই বাড়িতে আমরা নাকি সবকিছু পেয়ে যাব, যা ইচ্ছা তাই খেতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। যাক, ভালোই হয়েছে। ভাগিনী ভাবি যদি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে না দিত, তাহলে আমরা এত সুন্দর নীল আপেল বাড়ি পেতাম না রে মা। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ। মা, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে টুম্পা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে মা। বাইরে দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে না তো? তুই ভয় পাস না রে টুম্পা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে, আর আমি তো তোর সাথেই আছি। আমাদের কিচ্ছু হবে না। চল, অনেক রাত হয়েছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ওঠো ওঠো মা, দেখো না মা, আমাদের ঘরে কত পানি হয়েছে। হে আল্লাহ, তাই তো দেখছি। এবার কি হবে?
এ ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? টুম্পা তো এখানেই বস, আমি বাইরে গিয়ে দেখে আসি। এই কথা বলে টুম্পার মা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য। এই কি, বাইরে তো দেখছি অনেক বন্যা হয়েছে, মাঠঘাট পুরো ডুবিয়ে ফেলেছে। মা, টুম্পা, এই বন্যায় অনেক পানি হয়েছে, সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে রে মা। সে কি মা, তাহলে আমাদের কি হবে? পানিতে এভাবে পড়লে তো এই পানিতে ডুবে যাব মা। মা টুম্পা, যেভাবে পানি বাড়ছে এই ঘরে থাকা আমাদের ঠিক হবে না, চল আমরা ঘরের চালের ওপর আশ্রয় নেই। এই কথা বলে মা ও টুম্পা ঘরের চালে আশ্রয় নেয়। মা, আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি মা? আমার তো খুব খিদে পেয়েছে। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে, তুই এখন কষ্ট করে এগুলোই খেয়ে নে রে মা। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে মুড়ি খাই। না রে মা, তুই এখন খেয়ে নে, আমি এখন খাবো না, আমার খিদে পায়নি রে মা। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি, তুমি না খেলে আমিও কিছু খাবো না মা। মারে, আমাদের কাছে যে অল্প মুড়ি আছে এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে রে মা, তুই এখন খেয়ে নে, আমি পরে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে মা। এভাবে মা ও মেয়ের সেদিন কেটে যায়। মা মা, দেখো না, এদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে। মা মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই। এই কথা বলে মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে। মা, আজ 2 দিন যাবত নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গা খুঁজে পেলাম না তো মা। এদিকে আমার খিদে জ্বালায় পেট চৌচির হয়ে যাচ্ছে, তুমি একটা কিছু করো না মা। মারে, আমি যে খুব অসহায়, আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেবো রে মা? আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে, কাঁদিস না রে মা, একটু ধৈর্য ধর। মা টুম্পা, দেখ ওইদিকে যে দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, চল মা আমরা ওইখানে যাই, নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা হবে। হ্যাঁ মা, চলো। এই কথা বলে তারা দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা মা, দেখো না দ্বীপটা কত সুন্দর, এটা কোন জায়গা মা? জানি না রে মা এটা কোন জায়গা, তবে চল টুম্পা দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। আচ্ছা মা, চলো, আমার খুব খিদে পেয়েছে। মা, ও মা, কোনো খাবার তো পেলাম না, আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আর একটু কষ্ট কর মা, আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। তুই যে কাঠি নিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। ঠিক আছে, তুই যদি আমাকে জাদুর কাঠি না দিস, আমিও যদি সর্বশক্তি না পাই, তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখবো না। এবার বল, তুই কি করবি? তুই যা করে নে, আমি তোকে কিছুতেই দেব না, তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। মা মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের পরীটিকে বাঁচাতে হবে, তা না হলে দুষ্ট তান্ত্রিক পরীটিকে মেরে ফেলবে মা। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই অসহায় পরীটিকে বাঁচাতে হবে। হ্যাঁ মা, যা করে তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে। এরপর রূপা শিয়ালিনী পরীটিকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর পুড়ে গেল রে, আমার সারা শরীর পুড়ে গেল, আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচিয়ে দে, আমি কখনো আর এমন কাজ করব না, আমি কথা দিচ্ছি, আমি কখনো আর কারো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দে, আমি পুড়ে গেলাম। দুষ্টতান্ত্রিক, তুই পরীটিকে মারতে চেয়েছিলি, এখন দেখ কেমন লাগে। মনে রাখবি, অন্যের জন্য গর্ত করতে গেলে নিজেকেই সেই গর্তে পড়তে হয়, এখন নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ কর। এরপর রূপা শিয়ালিনী পরীর কাছে যায় আর তার বাঁধন খুলে পরীটিকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আজ যদি তুমি আমাকে না বাঁচাতে, তাহলে আজ অনেক অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন এলাকায় কি করতে এসেছো? তারপর রূপা শিয়ালিনী
তাদের সাথে সকল ঘটে যাওয়া ঘটনা পরীকে খুলে বলল। তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাচ্ছি। তোমাদেরকে একটা বাড়ি উপহার দিতে চাচ্ছি, যেখানে তোমাদের প্রয়োজনীয় সব কিছু তোমরা পেয়ে যাবে, তোমাদের কোনো অভাব থাকবে না। এরপর পরী তার জাদুর কাঠি দিয়ে তাদেরকে একটা তরমুজ বাড়ি উপহার দেয়। অনেক অনেক ধন্যবাদ পুরি, তোমার এই ঋণ আমরা কোনোদিনও ভুলবো না। তুমি আমাদের এই বিপদে অনেক বড় উপকার করলে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই কথা বলে পরী সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মা, আমরা এখন যা ইচ্ছে তাই খেতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? আমাদের আর পথে পথে ঘুরতে হবে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে আর পরীর মাধ্যমে আমাদেরকে একটা বাড়ি উপহার দিয়েছে। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া।